আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম করছি আসলাম হোসেন এবং অন্যান্য ধর্মের মতাদর্শের যারা দেখছেন তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা। আজকে আমরা শিখতে যাচ্ছি হিসাব বিজ্ঞান করতে গিয়ে প্রথমেই যে সমস্যার সম্মুখীন হই সেটা হচ্ছে ডেবিট ক্রেডিট নির্ণয়। তো আমরা আজকে লেনদেনের ডেবিট ক্রেডিট নির্ণয় খুব সহজে স্বল্প সময়ের মধ্যে শিখে রাখার চেষ্টা করব। আজকের ক্লাসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, সুতরাং আমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখব এবং অন্যকে দেখার সুযোগ করে দেব, লাইক কমেন্ট শেয়ার করব। তো লেট স্টার্ট দ্য ভিডিও। তো হিসাব বিজ্ঞানের আধুনিক ভিত্তিতে অর্থাৎ হিসাব বিজ্ঞানের হিসাব সমীকরণের উপর ভিত্তি করে লেনদেন হিসাবকে 5 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সম্পদ, ব্যয়, আয়, দায়, মালিকানা সত্ত্ব। এই 5টা হিসাবের হ্রাস বৃদ্ধির উপর ভিত্তি করেই কিন্তু সমস্ত লেনদেনের ডেবিট ক্রেডিট নির্ণয় করা হয়। তো আমরা একটু খেয়াল করে দেখি, সম্পদ আর ব্যয় এরা দুইজন যদি বৃদ্ধি পায় তাহলে কি হয়? ডেবিট। আর এরা দুইজন যদি হ্রাস পায় তাহলে ক্রেডিট। আয়, দায়, মালিকানা সত্ত্ব এর আবার উল্টা নিয়মে চলে, এরা হ্রাস পাইলেই ডেবিট হয় আর বৃদ্ধি পাইলেই কি হয়? ক্রেডিট হয়। খুব স্বল্প টেকনিকের মাধ্যমে কিন্তু আমরা মনে রাখার চেষ্টা করব। তো আমি এখানে একটা লেনদেন লিখে রাখছি, দেখেন, নগদে আসবাবপত্র ক্রয় করা হলো। তো নগদে আসবাবপত্র ক্রয় করা হলো, একটা লেনদেনকে ডেবিট ক্রেডিট নির্ণয় করার ক্ষেত্রে প্রথমেই যেটা চিন্তা করতে হবে যে এই লেনদেনের মধ্যে দুইটা যে হিসাব আছে সেই দুটা হিসাবকে আগে কি করতে হবে? নির্ণয় করতে হবে। তো এখানে নগদে আসবাবপত্র ক্রয়, এখানে বোঝাই যাচ্ছে যে নগদে আসবাবপত্র ক্রয় করা হয়েছে, নগদান একটা হিসাব আছে। এখন আরেকটা হিসাব অনেকে কনফিউজ হয়ে যাবে এখানে, যে আরেকটা হিসাব কি আসবাবপত্র হিসাব নাকি ক্রয় হিসাব। আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। দেখেন, ক্রয় হিসাব কখন লিখবো? যখন পণ্য ক্রয় করা হবে। পণ্য মানে যে জিনিসের ব্যবসা করা হয় সেটা ক্রয় করা হবে, কিন্তু এখানে কিন্তু আসবাবপত্র ক্রয় করা হয়েছে, সুতরাং এখানে ক্রয় হিসাব হবে না। সুতরাং এই জায়গায় হিসাব দুইটার নাম হচ্ছে কি এই লেনদেনে? একটা হচ্ছে আসবাবপত্র হিসাব, একটা হচ্ছে আসবাবপত্র হিসাব, আর একটা হচ্ছে কি? নগদান হিসাব। নগদান হিসাব। তো আসবাবপত্র হিসাব, নগদান হিসাব। এখনো কিন্তু আমি ডেবিট ক্রেডিট লিখিনি। তো একটা ডেবিট ক্রেডিট বলার আগে আমাকে চিন্তা করতে হবে এই 5টা শ্রেণীর মধ্যে এই হিসাবটা কোন শ্রেণীর মধ্যে পড়েছে। তো আমরা জানি যে আসবাবপত্র আমাদের প্রতিষ্ঠানকে সুবিধা দেবে। আসবাবপত্র, যন্ত্রপাতি, কম্পিউটার, জমি এগুলো সব আমাদের জন্য কি? স্থায়ী সম্পদ। সুতরাং আসবাবপত্র সম্পদ হিসাব, আমি এখানে সম্পদ লিখলাম, আসবাবপত্র সম্পদ। ঠিক আছে। এখন দ্বিতীয় বিষয়টা আছে নগদান হিসাব। নগদান কিন্তু আমাদের যে সম্পদগুলোর মধ্যে সবচেয়ে লিকুইড অ্যাসিড, যেটাকে আমরা খুব দ্রুত আমাদের কাজে ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে নগদান। তো নগদ টাকাও কিন্তু আমাদের জন্য সম্পদ। তাহলে এটাও কি হিসাব? সম্পদ হিসাব। তো এটাও কি হিসাব? সম্পদ হিসাব। তো এখন আমরা খেয়াল করি যে আমি আসবাবপত্র কিনলাম, স্বাভাবিকভাবে চিন্তা করেন আমি আসবাবপত্র কিনে নিয়ে আসলাম, তাহলে আসবাবপত্র কিন্তু আমাদের প্রতিষ্ঠানে আসলো, তার মানে এইটা কি হয়ে গেল? বৃদ্ধি হয়ে গেল। এটা কি? বৃদ্ধি। তো কি দ্বারা কিনলাম? নগদ টাকা। নগদ টাকা চলে গেল, মানে নগদান হিসাব। সম্পদ কি হয়েছে এখানে? হ্রাস। এখানে সম্পদটা কি? হ্রাস। তাহলে এখন খেয়াল করে দেখি, সম্পদ বৃদ্ধি পেলে কি হয়? ডেবিট। আর সম্পদ হ্রাস পেলে কি হয়? ক্রেডিট। দ্যাট মিনস এই হিসাবটা ডেবিট, আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাবটা কি? ক্রেডিট। খুব সহজে টেকনিকটা হয়ে লেনদেনের দুইটা হিসাবের নাম সঠিকভাবে নির্ণয় করব, কোন শ্রেণীর মধ্যে পড়ছে সেই শ্রেণীর হ্রাস বৃদ্ধি অনুযায়ী ডেবিট ক্রেডিট লিখে দেব। আশা করি সবাই বুঝতে পারছি প্রিয় শিক্ষার্থী। এবার আমরা আরেকটা বিষয়ে যাই। আমরা আরেকটা লেনদেন এখানে লিখতে পারি। আমি একবারে উদাহরণ দেওয়ার চেষ্টা করতেছি। বিনামূল্যে পণ্য বিতরণ, ধরে নিলাম 5,000 টাকা। তো বিনামূল্যে পণ্য বিতরণ করা হলো। প্রথম কাজ হচ্ছে লেনদেনের যে ডেবিট ক্রেডিট আছে, দুইটা হিসাব আছে, সেই দুইটা হিসাবের নাম আগে লিখতে হবে। তো বিনামূল্যে পণ্য কেন দেয়? বিনামূল্যে পণ্য কিন্তু প্রচারের জন্য দেওয়া হয়। তাহলে প্রচার নামে আমাদের কোনো হিসাব নাই, আমাদের একটা হিসাবের নাম আছে, সেটা হচ্ছে কি? বিজ্ঞাপন। তাহলে বোঝাই যাচ্ছে এখানে বিজ্ঞাপন একটা হিসাব আছে। আমি লিখে ফেললাম বিজ্ঞাপন। বিজ্ঞাপন হিসাব লিখে ফেললাম, বিজ্ঞাপন হিসাব। এখন বিজ্ঞাপন হিসাব লেখার পরে আমাকে আরেকটা হিসাবের নাম, এখানে কি বিতরণ করা হয়েছে? পণ্য। নগদ টাকাও যায়নি, ব্যাংকের টাকাও যায়নি, পণ্য চলে গেছে। যখনই পণ্য আসা যাওয়ার কাজ হবে তখনই ক্রয় হিসাব নামে একটা ক্রয় হিসাব আসবে। তাহলে এখানে আরেকটা হিসাবের নাম কি? ক্রয়
ক্রয় হিসাব। তাহলে এখন দেখেন বিজ্ঞাপন আমাদের প্রতিষ্ঠানের জন্য কি? বিজ্ঞাপন আমাদের প্রতিষ্ঠানের জন্য কি? ব্যয়। বিজ্ঞাপন দিচ্ছে, আমাদের কিন্তু খরচ হয়ে যাচ্ছে, ব্যয়। তাহলে এটাকে আমরা ব্যয় হিসাবের মধ্যে লিখব। তাহলে বিজ্ঞাপন ব্যয় হিসাব, ব্যয়। পণ্য ক্রয় কালান্তিক মজুদ পদ্ধতি অনুযায়ী কিন্তু আমরা হিসাব করছি। কালান্তিক মজুদ পদ্ধতি অনুযায়ী আমরা পণ্যকে কিন্তু ব্যয় হিসাব বলি। সুতরাং পণ্য এটাও আমাদের জন্য কি হিসাব? ব্যয়। এখন দেখেন আমি বিজ্ঞাপন দিলাম, বিজ্ঞাপন বাবদ খরচ কিন্তু আমার বেড়ে গেল, আর পণ্যটা আমার চলে গেছে, পণ্যটা কমে গেল। দ্যাট মিনস এই জায়গায় বিজ্ঞাপন বাবদ খরচ বৃদ্ধি আর ক্রয় বাবদ খরচ কি? হ্রাস। একটু খেয়াল করে দেখি, ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, ব্যয় হ্রাস পেলে কি হবে? ক্রেডিট। এটা ডেবিট, এটা কি? ক্রেডিট। আশা করি প্রিয় শিক্ষার্থী বুঝতে পারছি আমরা। এইভাবে আমরা লেনদেনের ডেবিট ক্রেডিট নির্ণয় করার চেষ্টা করব। ঠিক আছে, আচ্ছা আমরা আরো কিছু উদাহরণ দেখতে পারি। আয়, আচ্ছা নগদে পণ্য বিক্রয় করা হলো, ধরে নিলাম 30,000 টাকা। নগদে পণ্য বিক্রি করা হলো 30,000 টাকা। যখনই কোনো লেনদেনের মধ্যে নগদ সংক্রান্ত কথা দেখবো তখনই বুঝবো যে এখানে নগদান নামে একটা হিসাব আছে। তো নগদান হিসাব আগে লেখার ক্ষেত্রে আমরা একটু টেকনিক বলে যাই। নগদান হিসাব আমরা আগে লিখবো না পরে লিখবো, অর্থাৎ ডেবিটে লিখবো না ক্রেডিটে লিখবো। চিন্তা করবো যে নগদ টাকা যদি আসে এই লেনদেনগুলো, তাহলে নগদান হিসাব আগে লিখবো। এখন স্বাভাবিকভাবে দেখেন আমরা যদি দোকানে পণ্য বিক্রি করি তাহলে কিন্তু আমার নগদ টাকা আসবে, ঠিক আছে? তাহলে আমরা এখানে অবশ্যই নগদান হিসাবটা কি হবে? আগে হবে। নগদান হিসাব, নগদান হিসাব। আরেকটা হিসাব বোঝাই যাচ্ছে কি হিসাব? বিক্রয় হিসাব। বিক্রয় হিসাব। তো আগেই বলে আসছি নগদ কি? নগদ কি আমরা বলে আসছি? সম্পদ। নগদ সম্পদ বিক্রয় করা হলো। এজ এ দোকানদার, এজ এ প্রতিষ্ঠান হিসাবে আমরা যদি বিক্রি করি তাহলে আমাদের জন্য কি হবে? আয় হবে। তাহলে বিক্রয় আমাদের জন্য আয় হিসাব। তাহলে দেখেন, আচ্ছা দেখেন তো নগদান নামক নগদান সম্পদ, তাহলে নগদ টাকা আমাদের আসলো না গেল? নগদ টাকা আসলো, তাহলে এটা কি হবে? বৃদ্ধি। আর আয় বিক্রয়, আমি পণ্য বিক্রি করছি, আমার আয় বাড়লো না কমলো? অবশ্যই আয় হয়েছে আমার, সুতরাং আয় হওয়া মানে আয় বৃদ্ধি পাওয়া। তাহলে আয় বৃদ্ধি। এখন দেখেন সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, আয় বৃদ্ধি পেলে কি? ক্রেডিট। দ্যাট মিনস নগদান হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব কি? ক্রেডিট। আশা করি প্রিয় শিক্ষার্থী বুঝতে পারছি। প্রত্যেকটা লেনদেনকে আমরা এইভাবে চেষ্টা করবো, প্রয়োজনে আমরা এরকম ভাবে লিখে নেব, দুইটা লেনদেনকে ভাঙবো, তারপরে হ্রাস বৃদ্ধি অনুযায়ী ডেবিট ক্রেডিট নির্ণয় করবো। খুব সহজ বিষয় কিন্তু। আশা করি প্রিয় শিক্ষার্থী বুঝতে পারছি। নেক্সট একটা উদাহরণ দিয়ে দিচ্ছি আমরা। দায় সংক্রান্ত একটা উদাহরণ দেই। মনে করেন বাকিতে বাকিতে পণ্য ক্রয় 25,000 টাকা। তো বাকিতে পণ্য ক্রয় 25,000 টাকা। তো বাকিতে পণ্য ক্রয় করা হলো 25,000 টাকা। তো বাকিতে পণ্য ক্রয় করা হয়েছে, এখানে হিসাব দুইটার নাম মনে রাখতে হবে। বোঝাই যাচ্ছে যে ক্রয় আছে, পণ্য ক্রয় আছে, তাহলে একটা হিসাবের নাম তো কি আছে? ক্রয় আছে। এখন বাকিতে ক্রয় করলে তো আমার নগদ টাকাও যায়নি, আমার ব্যাংকের থেকে টাকাও যায়নি, তাহলে আবার আরেকটা হিসাব কি? মনে রাখি আমরা সবাই, যখনই বাকিতে কোনো কিছু ক্রয় করা হয় তখনই প্রদেয় হিসাব, কেউ কেউ পাওনাদার বলে, তবে আমার কাছে প্রদেয় হিসাবটাকে বেশি আধুনিক মনে হয়। তো প্রদেয় হিসাব নামে একটা সৃষ্টি হবে, অর্থাৎ আমার কাছে কেউ টাকা পাবে, আমি কারোর কাছে ঋণী হয়ে যাচ্ছি, দ্যাট মিনস আমার একটা দায় সৃষ্টি হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে হিসাব দুটার নাম কি লিখতে পারি প্রিয় শিক্ষার্থী? খেয়াল করি, একটা হচ্ছে কি হিসাব? ক্রয় হিসাব। একটা হচ্ছে কি? ক্রয় হিসাব। আর একটা হচ্ছে কি? প্রদেয় হিসাব। ক্রয় হিসাব আর প্রদেয় হিসাব। তো আমরা সচরাচর একটু আগেই শিখে আসলাম, ক্রয় আমাদের জন্য কি? ব্যয়। আর প্রদেয় হিসাব আমাদের জন্য কি? একটু আগেই বললাম দায়। আমার কাছে কেউ টাকা পাবে, আমি ঋণী হয়ে গেছি, যখনই আমার কাছে কেউ টাকা পাবে অর্থাৎ আমি কারো কাছে দায়ী হয়ে যাব, সে তখনই আমার কি হবে? দায় হিসাব সৃষ্টি হবে। আচ্ছা বলেন তো, পণ্য ক্রয় করলাম, তাহলে আমার পণ্য আসলো, তার মানে কি আমার ব্যয় বৃদ্ধি পেল। আর আমি বাকিতে ক্রয় করলাম, আমার কাছে কেউ টাকা পাবে, এই দায়টাও আমার কি হয়ে গেল? বৃদ্ধি পেয়ে গেল। এখন দেখেন ব্যয় বৃদ্ধি পেলে কি হয়? ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, আর দায় হ্রাস বৃদ্ধি পেলে কি হয়? দেখেন ক্রেডিট।
আশা করি প্রিয় শিক্ষার্থী বুঝতে পারছি আমরা এই নিয়ম মেনে চলবো। বিশ্বের মধ্যে যত লেনদেন আছে এই 5টার মধ্যেই আছে। ঠিক আছে, তো আমরা এবার একটা মালিকানা সত্য নিয়ে উদাহরণ দিয়ে আমরা ক্লাসটা আজকে শেষ করার চেষ্টা করব। প্রথম যে মনে জনাব সোহান 50,000 টাকা নিয়ে ব্যবসায় কি করলো, ব্যবসায় শুরু করলো। 50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করছে। দেখেন তাহলে এখানে বুঝতে হবে যে কি কি হিসাব আছে। আমি আমার আগের একটা ক্লাসে বলেছিলাম, আমার পেজে আছে দেখবেন, যে মালিকের পক্ষ থেকে যদি দোকানে কোনো কিছু আসে বা প্রতিষ্ঠানে কোনো কিছু আসে, সেটা যাই আসুক সেখানেই কিন্তু একটা মূলধন হিসাব নামে একটা হিসাব সৃষ্টি হয়। তো এখানে কি আসছে, 50,000 টাকা, অর্থাৎ সে তার নিজের বাড়ির টাকা, নিজের ব্যক্তিগত টাকা দোকানে নিয়ে গেছে বা প্রতিষ্ঠানে নিয়ে ব্যবসা শুরু করছে। তো প্রতিষ্ঠান কি পেয়েছে, নগদ টাকা পেয়েছে। তো প্রতিষ্ঠান নগদ টাকা যদি পায় তাহলে এখানে কি হবে, নগদান হিসাব। আর মালিক যেহেতু নিয়ে আসছে, এখানে কি হিসাব সৃষ্টি হবে, মূলধন হিসাব। তো আমরা একটু খেয়াল করে দেখি, আমরা আগেই বলে দিচ্ছি নগদ কি, সম্পদ হিসাব, আর কি মূলধন কিন্তু মালিকানা সত্ত্ব হিসাব, মালিকের পক্ষ থেকে আসতেছে মালিকানা সত্ত্ব হিসাব। মূলধন যখন আসে, মূলধনের কারণে মালিকানা সত্ত্ব কিন্তু বেড়ে যায় আর উত্তোলনের কারণে কমে যায়। তো এখানে আমার মালিকানা সত্ত্ব, অবশ্যই এখানে আমি মালিকানা সত্ত্ব লিখি, মালিকানা সত্ত্ব। তো দেখেন এখানে নগদ টাকা আসলো, সম্পদ বৃদ্ধি, আর মূলধনের কারণে মালিকানা সত্ত্ব বৃদ্ধি, আপনি মনে রাখবেন। তাহলে দেখেন নগদ সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, আর মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট। এই যে এটা ডেবিট, এটা কি ক্রেডিট। তো আমি স্বল্প সময়ের মধ্যে এই ডেবিট ক্রেডিট নির্ণয়ের বেসিকটা বোঝানোর চেষ্টা করছি। আশা করি আপনারা ভিডিওটা দেখে যদি ন্যূনতম উপকার হয়, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো ফেসবুকের লিংক দেওয়া থাকবে, ফলো দিলে খুশি হব। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।